রহিমপুর গ্রামে ভোলা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাস করত। তবে ভোলা ছিল ভীষণই অলস প্রকৃতির। কাজকর্মে তার খুব একটা মন বসে না। অন্য মানুষদের ঠকিয়ে কিভাবে জীবনযাপন করা যায় এই চিন্তাভাবনাই যেন তার মাথায় সবসময় ঘুরপাক খায়। দেখেছ বলয় দাদা, কাল এত করে বলে আসার পরও ভোলা আজও তার গরুটা বেঁধে রাখেনি। হ্যাঁ তো রে ভাই, তাই তো দেখছি। কাল এত করে বলে আসা হলো গরুটাকে বেঁধে রাখবি, এই বাটপার ভোলা দেখছি কারো কোনো কথাই শুনছে না। কি দেখে যে বাবা আমাদের বোনটার বিয়ে এই ভোলার সাথে দিয়েছিল সেটা একমাত্র বাবাই জানে। বলয় দাদা, তুমি কিছু একটা করো। আমরা মানছি ভোলা আমাদের বোনের জামাই, তাই বলে এভাবে চুপ করে বসে থাকলে দুদিন পর তো আমাদের পথে বসতে হবে। সে তো বুঝলাম রে ভাই, তবে একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না। কি বুঝে উঠতে পারছো না দাদা? এটাই যে আমাদের বাড়ির পিছনে তো একটা বিশাল ফাঁকা মাঠ পড়ে রয়েছে, সেখানে কত ঘাস। ভোলা তার গরুটাকে সেখানে না পাঠিয়ে রোজ রোজ আমাদের ধান ক্ষেতের দিকেই তার গরুটাকে ছেড়ে দেয় কেন? দাদা, এর উত্তর আমি জানি। তোমরা ভোলার গরুটার পেছনটা একবার ভালো করে দেখো। এ কি দেখছি রে ভাই, গরুটার পেছনটা তো বন্ধ করে রাখা আছে। হ্যাঁ গো দাদা, বাটপার ভোলা ইচ্ছে করে গরুটার পেছনটা বন্ধ করে রেখেছে, যাতে গরুটা রাস্তার মধ্যে কোথাও পায়খানা করতে না পারে। সে তো বুঝলাম রে ভাই, কিন্তু ভোলার এতে লাভ কি? বলছি দাদা, বলছি। এরপর সন্ধেবেলা গরুটা যখন বাড়িতে ফিরে যায়, তখন ভোলা গরুটার পেছনটা খুলে দিতেই সেখান থেকে গরুটা সারাদিনে যা ধান খেয়েছে সেই ধানগুলো গোবরের সঙ্গে বেরিয়ে আসতে থাকে। সেই গোবরগুলো জলে ধুয়ে সেখান থেকে ধান বের করে সেই ধানগুলি বাজারে বিক্রি করে ভোলা টাকা উপার্জন করে। ওরে বেটা, এই ব্যাপার! তাই তো বলি, ওর সংসার চলে কিভাবে। দাঁড়া বেটা, আজ এর একটা বিহিত করেই ছাড়বো। কি গো, তুমি কি সারাদিন এখানেই বসে থাকবে? সন্ধ্যা তো প্রায় নেমেই এলো, আমাদের গরুটা এখনো বাড়িতে ফিরে এলো না। বুঝলে গিন্নি, আমিও অনেকক্ষণ ধরে সেই কথাই ভাবছি। আমাদের গরুটা তো এমন করে না, ও ঠিক সময় মতো বাড়ি চলে আসে। আজ হঠাৎ কি হলো? চলো তো ওদিকে এগিয়ে গিয়ে দেখি, আজ আমাদের গরুটার হঠাৎ কি হলো। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পায় তাদের গরুটাকে কারা যেন গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো গো! কে আমাদের এত বড় সর্বনাশ করলো? কি গো, তুমি কিছু বলছো না যে? কি আর বলবো, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কান্না করে কোনো লাভ নেই। আমি ঠিক বুঝতে পেরেছি এটা কে করেছে। গিন্নি, তুমি বাড়ি যাও, আমি গরুটাকে মাটিতে পুঁতে রেখে বাড়ি আসছি। কি গো, গরুটা ভালো করে মাটিতে পুঁতে দিয়েছো তো? হ্যাঁ গো হ্যাঁ, এমনভাবে পুঁতে এসেছি শিয়াল কুকুরেও বুঝতে পারবে না। 7 দিন পর ভোলা তার মাটিতে পুঁতে রাখা গরুটির হাড়গোড় বের করে একটি পুঁটলিতে বেঁধে ফেলে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো। কি হলো গো, ডাকছো কেন? শোনো, এখান থেকে বহু দূরে আমি এক হাড়গোড়ের বাজারে যাচ্ছি। শুনেছি সেখানে গরুর হাড়াড্ডি কেনা বেচা হয়, তাই আমার ফিরতে কয়েকদিন দেরি হতে পারে। তুমি সাবধানে থেকো। ঠিক আছে, তুমি সাবধানে যেও। সারাদিন অনেকটা পথ হাঁটার পর ভোলা একটা গভীর জঙ্গলে এসে পৌঁছায়। সারাদিন তো অনেকটা পথ হাঁটলাম, সন্ধেও নেমে এসেছে। আজ বরং এখানেই বিশ্রাম নেই। কিন্তু যা ঘন জঙ্গল দেখছি
তাতে এখানে মাটিতে বিশ্রাম নেওয়া মোটেও ঠিক হবে না। বনে অনেক বাঘ ভাল্লুক থাকতে পারে। আমি বরং এই গাছটার উপরে উঠে বিশ্রাম নেই। একথা বলে ভোলা গাছে উঠে বিশ্রাম নিতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা গেল 3টা ডাকাত ভোলা যেখানে বিশ্রাম নিচ্ছিল সেখানে এসে উপস্থিত হয়। কে রে, আজ 5টা বাড়িতে ডাকাতি করে ভালোই তো টাকা পাওয়া গেছে। হ্যাঁ গো রঘু দাদা, ওই মহিমদার বাড়িতে এত টাকা রয়েছে এটা তো আমরা ভাবতেই পারিনি। নে নে, এবার চটপট ভাগাভাগিটা সেরে নে। আমি চোখে দেখতে পাই না এটা ভেবে যদি তোরা ভুল করেও আমার ভাগে কম টাকা দেওয়ার চেষ্টা করিস, তবে মনে রাখিস উপরে একজন আছেন, উনি সবসময় আমাদের দেখছেন। উনি তোদের মাথায় পাহাড় পর্বত ছুঁড়ে মারবে। ভোলা গাছের উপর থেকে ডাকাতদের এই সব কথাগুলো শুনে ফেলে। এরপর ডাকাতদের ভাগাভাগি শেষ হওয়ার আগ মুহূর্তে ভোলা তার পুটলি থেকে হাড়হাড্ডিগুলো বের করে মাটিতে ফেলতে শুরু করে। এ কি রে, এ হাড়গোড়গুলো কোথা থেকে আসছে? দেখছিস তো, তোদের বলেছিলাম না আমার ভাগে কম দেওয়ার চেষ্টা করলে তোদের মাথায় পাহাড় পর্বত ভেঙে এসে পড়বে। ওই দেখ, পাহাড় পর্বত ভেঙে আসছে। এখন চল সবাই পালাই এখান থেকে। ডাকাতরা সেখান থেকে পালিয়ে গেলে ভোলা গাছ থেকে নেমে ডাকাতদের ফেলে রাখা টাকাগুলি একটি পুটলিতে ভরতে থাকে। পরের দিন সকালবেলা ভোলা টাকাগুলি নিয়ে বাড়ি চলে আসে। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো। ও, তুমি ফিরে এসেছো? তা বলো, ডাকছো কেন? শোনো, তুমি তোমার দাদার বাড়িতে যাও, সেখান থেকে টাকা মাপার পাল্লাটা নিয়ে এসো। কেন গো, তুমি আবার সেটা দিয়ে কি করবে? সব বলছি গিন্নি, তুমি আগে টাকা মাপার পাল্লাটা আমাকে এনে দাও। কিছুক্ষণ পর ভোলার বউ টাকা মাপার পাল্লাটা নেওয়ার জন্য তার দাদার বাড়িতে উপস্থিত হয়। বৌদি, ও বৌদি। ও ঠাকুরজি, তুমি? তা বলো, ডাকছো কেন? বৌদি, একটা দরকারে এলাম। তোমাদের টাকা মাপার পাল্লাটা হবে? ও আচ্ছা, এর জন্য ডাকছো? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও। ভোলার বউ টাকা মাপার পাল্লাটি নিয়ে বাড়ি চলে আসে। কি গো, তুমি জানো আজ ভোলার বউ এসেছিল টাকা মাপার পাল্লা নিয়ে যাওয়ার জন্য? কি বলছো তুমি? ভোলা তো সারাদিন কোনো কাজ করে না, ও আবার টাকা মাপার পাল্লাটা দিয়ে কি করবে? সেটাই তো আমিও ভাবছিলাম, তাই তো বুদ্ধি করে পাল্লাটার পেছনে একটু কাঁঠালের আঠা লাগিয়ে দেই। এই দেখো, এখানে একটা টাকা আটকে আছে। কিন্তু ভোলা এতগুলো টাকা পেলো কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে। ভোলা, এ ভোলা, বাইরে আয়। আরে দাদা, তোমরা তা কি মনে করে আমার বাড়িতে? শোন ভোলা, আমরা জানতে পেরেছি তোর কাছে অনেক টাকা আছে। হ্যাঁ রে ভোলা, তুই তো সারাদিন কোনো কাজ করিস না, তাহলে এত টাকা পেলি কোথায়? ও আচ্ছা, তোমরা সব জানতে পেরে গেছো। তবে শোনো, তোমরা যে আমার গরুটা কিছুদিন আগে মেরে ফেলেছিলে, আমি সেই গরুটার গায়ে লবণ মাখিয়ে মাটিতে পুঁতে রাখি। এর 7 দিন পর মাটি খুঁড়ে সেই গরুটার পচাগলা মাংসগুলি একটি বস্তায় ভরে জিগলতলার হাটে নিয়ে যাই। তারপর বস্তার মুখটা খুলে সেই পচাগলা মাংসগুলি যেই না হাটের মাঝখানে ঢেলে দেই, অমনি সেই হাটের মানুষজন তার দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাদের সব কিছু ফেলে রেখে হাট থেকে পালিয়ে যায়। তারপর আমি সবার ফেলে রাখা টাকাগুলি বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ রে ভোলা, তুই যেভাবে টাকা নিয়ে এসেছিস, আমরা কি ওভাবে টাকা নিয়ে আসতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পারবে না মানে? আমার থেকেও ভালো করে পারবে। আমার তো মাত্র একটা গরু ছিল, তোমাদের 3 ভাইয়ের তো 3টে গরু। তোমরা আরও বেশি বেশি করে টাকা নিয়ে আসতে পারবে।
ভোলা, তুই সত্যি বলছিস তো? আমরাও টাকা নিয়ে আসতে পারবো? হ্যাঁ গো দাদা, আমি সত্যি বলছি। তোমরা তাহলে আজকে থেকেই কাজে লেগে পড়ো। কিছুদিন পর দেখা গেল ভোলার কথা মতো মলয় বলয় সলয় তিন ভাই তাদের তিনটে গরুকে মেরে সেই গরুর পচা গলা মাংসগুলি বস্তায় ভরে বাজারে নিয়ে আসে। দেখেছো দাদা, আজ বাজারে কত লোক হয়েছে। আজ বোধহয় আমাদের কপালটা খুলে যাবে। এই মলয়, এই সলয়, বাজারের মাঝখানে তো চলে এলাম। এবার বস্তার মুখটা খুলে পচা মাংসগুলি দে তো ঢেলে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি ঢেলে দিচ্ছি। এত পচা গন্ধ কোথা থেকে আসছে? এই এই, তোরা বাজারের মাঝখানে এসব কি ঢেলে দিয়েছিস? তাড়াতাড়ি সরা এখান থেকে। না না, এসব আমরা সরাবো না। তবে রে, দাদা, আজ ভোলা ইচ্ছে করে আমাদের মার খাইয়ে নিয়েছে। এবার আর ওকে ছেড়ে দিলে চলবে না। তুই ঠিকই বলছিস মলয়। তাই তো আমি একটা কথা ভেবে রেখেছি। আজ রাতে ওকে এমন শাস্তি দেব, ও সারা জীবন মনে রাখবে। তুমি কি ভেবে রেখেছো দাদা, তা আমাদেরও বলো। তবে শোন, ভোলা আজ রাতে ঘুমানোর সময় ওর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে ওর ঘরে আগুন লাগিয়ে দেব। ঠিক ঠিক দাদা, এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি হবে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ গো, এই ভর সন্ধ্যাবেলায় তোমার মাথাটা খারাপ হলো নাকি? ঘরের ভেতর কলা গাছ, পায়রা, এসব কি? ওসব তুমি বুঝবে না গিন্নি। এই তো একটু পর তোমার ডাক এলো বলে। ঠাকুরজি, ও ঠাকুরজি। তোমায় বলেছিলাম না তোমার ডাক এলো বলে? ওই দেখো, তোমার ডাক এসে গেছে। বৌদি, কি হয়েছে? এই ভর সন্ধ্যাবেলায় ডাকছো কেন? ওসব তো আমি জানি না। তোমার দাদা আমায় পাঠালো তোমায় নিয়ে যেতে। বলছিল কিছু কাজ আছে। ওগো শুনছো? আমি দাদার বাড়িতে গেলাম, তুমি সাবধানে থেকো। এরপর গভীর রাতে চারিদিকে সবাই যখন ঘুমিয়ে, তখন মলয় বলয় সলয় তিন ভাই ভোলাকে মারার জন্য তার বাড়ির সামনে উপস্থিত হয়। কিরে মলয়, তুই ভালো করে দেখেছিস তো ভোলা ঘরের ভিতরেই শুয়ে আছে? হ্যাঁ গো দাদা, আমি খুব ভালো করে জানলার ফুটো দিয়ে দেখেছি। ও ঘরের ভিতরেই শুয়ে আছে। তাহলে শুভ কাজে দেরি কিসের? দে ওর ঘরে আগুন ধরিয়ে। এরপর মলয় বাইরে থেকে ভালো করে দরজাটা আটকে দিয়ে ভোলার ঘরে আগুন ধরিয়ে দেয়। দাদা, শুনতে পাচ্ছ? ভোলার ঘরের ভেতর থেকে কেমন ধরপড়ানির শব্দ আসছে। বোধহয় ভোলার গায়ে আগুন ধরেছে। বেটা বাটপার, আমাদের মার খাইয়ে নিয়েছিলি না? এবার দেখ কেমন লাগে। এই, তোরা এখন চল এখান থেকে। পরের দিন সকালবেলা ভোলার বউ বাড়ি এসে দেখতে পায় তাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর ভোলা এতে দুঃখ না করে বরং ঘর পোড়া ছাইগুলো একটা বস্তায় ভরছে। হ্যাঁ গো, এসব কি করে হলো? সে তো আমিও জানি না গিন্নি। সবই আমাদের কপালের লিখন। এখন আর দুঃখ করে কোনো লাভ নেই। তবে শোনো, আমি জানতে পেরেছি এখান থেকে বহু দূরে একটি ছাই গুড়ের বাজার বসে। সেখানে ঘর পোড়া ছাই বিক্রি হয়। আমি এক বস্তা ছাই সেখানে নিয়ে যাচ্ছি। আমার ফিরতে দেরি হতে পারে। আমি ঘরের ভিতর কিছু টাকা রেখেছি। তুমি ওই টাকাগুলো দিয়ে উত্তরপাড়ার হারাধনকে ডেকে ঘরটা আজই সারাই করিয়ে নিও। ভোলা এবার বাড়ি থেকে বেরিয়ে সেই হাটের উদ্দেশ্যে রওনা দেয়। সারাদিন অনেকটা পথ হাঁটার পর রাস্তায় একটা লোকের সাথে তার দেখা হয়। ও ভাই, ও ভাই, এদিকে শোনো। কে তুমি ভাই? আমাকে ডাকছো কেন? আমি ভোলা। আসলে ভাই, আমি দেখছিলাম তুমি অনেকক্ষণ ধরে এই পথ দিয়েই হাঁটছো আমার সামন সামন। তাই ভাবলাম একটু জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ। ও, এই জন্যে ডাকছো?
আমি টাকার টাসকলে যাচ্ছি টাকা রাখতে। এখানে আমার সারা বছরের জমানো টাকা রয়েছে। তা তুমি কোথায় যাচ্ছ ভাই? আরে ভাই, আমিও তো ওইখানেই যাচ্ছি। এই যে বস্তাটা দেখছো, এটা সম্পূর্ণ টাকায় ভরা। তা তোমার পুটলিটা এত ছোট কেন? আমি তো তোমার মতো অত ধনী নই ভাই, তাই এইটুক টাকা নিয়েই টাসকলে যাচ্ছি। আমার তো ভাই বাড়িতে টাকার ছড়াছড়ি, ঘরের ভেতর টাকায় ভরে গিয়েছে, টাকা রাখার আর জায়গা নেই। তাই ভাবলাম টাকার টাসকলে গিয়ে কিছু টাকা রেখে আসি। আচ্ছা, বেশ বেশ, দুজনে তাহলে এক জায়গাতেই যাচ্ছি। চলো তবে বাকি পথটা গল্প করতে করতে যাওয়া যাক। ভাই, তবে তোমার কাছে আমার একটা আবদার আছে। কী আবদার ভাই? আসলে ভাই, বুঝতেই তো পারছো, অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি করছি, তার উপর মহাজন মানুষ, বেশি হাঁটাচলা করা আমার অভ্যেস নেই। তাই বলছিলাম কি ভাই, তুমি যদি আমার টাকার বস্তাটা তোমার মাথায় করে কিছু দূর এগিয়ে দিতে, তাহলে আমার ভারী উপকার হতো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে ভাই, তুমি আমার পুটলিটা নাও, আমি তোমার বস্তাটা মাথায় নিচ্ছি। এরপর ভোলা আর পথিক টাকার টাসকলের দিকে এগোতে থাকে। কিছুটা পথ একসাথে হাঁটার পর তা ভাই, তুমি তো বললে না এই বস্তাটার ভিতর কতগুলো টাকা রয়েছে? কি হলো ভাই, কথা বলছো না যে? কি আজব লোক তো, নিজেই আমার মাথায় এত বড় টাকার বস্তা ধরিয়ে দিয়ে নিজেই আবার হাওয়ায় উবে গেল। লোকটা বোধহয় ভীষণ বোকা ছিল, নইলে কেউ অন্য লোকের কাছে এতগুলো টাকা রেখে পালিয়ে যায়? পথিক এবার ভোলার দেওয়া বস্তাটার মুখটা খুলে দেখতেই তার পায়ের তলার মাটি সরে যায়। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। পথিকটা আমায় এভাবে ঠকালো, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। গিন্নি, ও গিন্নি, বাইরে আসো। ও, তুমি এসেছো? বলো, ডাকছো কেন? তুমি আজকে আবার তোমার দাদার বাড়িতে যাও, সেখান থেকে টাকা মাপার পাল্লাটা নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি, ও বৌদি। ও ঠাকুরজি, তুমি এসেছো? তা বলো, ডাকছো কেন? বৌদি, আজও তোমাদের ওই টাকা মাপার পাল্লাটা নিতে এলাম। ঠাকুরজি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও। ভোলার বউ বৌদির হাত থেকে টাকা মাপার পাল্লাটা নিয়ে বাড়ি চলে যায়। কি গো, তুমি জানো আজও আমাদের বাড়িতে ঠাকুরজি এসেছিল টাকা মাপার পাল্লাটা নিতে। তা তুমি কিছু জিজ্ঞেস করনি? আজকে আবার বোন ওই পাল্লাটা দিয়ে কি করবে? জিজ্ঞেস করেছিলাম তো, তোমার বোন বলল তাকে ভোলা এটা নিতে পাঠিয়েছে। ভোলা পাঠিয়েছে? ওকে তো আমরা 3 ভাই দুদিন আগে আগুনে পুড়ে মারলাম। তাহলে কি সেদিন ভোলা মরেনি? ব্যাপারটা বলয় দাদাকে জানাতে হচ্ছে। পরের দিন সকালবেলা মলয় বলয় সলয় 3 ভাই ভোলার বাড়িতে উপস্থিত হয়। ভোলা, এই ভোলা, বাইরে আয়। ও দাদা, তোমরা তা আমায় ডাকছো কেন? শোন ভোলা, তুই যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তাই আমরা জানতে পেরেছি কালকে তুই অনেকগুলো টাকা বাড়িতে নিয়ে এসেছিস। হ্যাঁ রে ভোলা, তুই টাকাগুলো পেলি কোথায়? ও আচ্ছা, তোমরা সব জানতে পেরে গেছো। তবে শোনো, তোমরা তো আমাকে মারার জন্য আমার ঘরে সেদিন আগুন ধরিয়ে দিয়েছিলে, তবে আমি কোনো রকমে নিজেকে সেদিন বাঁচিয়ে নেই। তার পরের দিন সকালবেলা সেই ঘর পোড়া ছাইগুলো একটি বস্তায় ভরে একটি হাটে নিয়ে যাই। এরপর আমি সেই হাটের পূর্ব দিকে গিয়ে দাঁড়াই। তারপর যখনই পূর্ব দিক থেকে আসা বাতাস বাজারের দিকে ঢুকতে শুরু করে, তখনই আমি বস্তার মুখটা খুলে ছাইগুলো বের করে ছেটাতে শুরু করি। এরপরেই সেই ছাইগুলি বাজারের সবার চোখে মুখে ঢুকতেই সবাই এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। আমিও সেই ফাঁকে
সেখানকার সমস্ত লোকের টাকা চুরি করে বাড়িতে নিয়ে আসি। ভোলা, সোনা ভাই আমার, তুই যেভাবে টাকা নিয়ে এসেছিস ওভাবে আমরা টাকা নিয়ে আসতে পারবো না। কেন পারবে না? তোমরা আমার থেকে আরও ভালো করে পারবে। আমার তো মাত্র একটা ঘর ছিল, তোমাদের 3 ভাইয়ের তো 3টে ঘর। আজকেই ঘরে আগুন ধরিয়ে দিয়ে কাজে লেগে পড়ো। ভোলার কথা মতো এদিন সন্ধ্যাবেলায় মলয় বলয় সলয় 3 ভাই নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরের দিন তারা সেই ঘর পোড়ানো ছাই নিয়ে জামতলা হাটের পূর্ব দিকে গিয়ে পূর্ব দিক থেকে আসা বাতাসের জন্য অপেক্ষা করতে থাকে। এই মলয়, এই সলয়, ওই দেখ দেখ, বাতাস আসছে, নে নে, এবার তোরা কাজে লেগে পড়। এরপর বলাইয়ের কথা মতো মলয় সলয় ছাই ছেটাতে শুরু করলে বাজারের সবাই তাদের ঘিরে ধরে। এই তোরা এখানে ছাই ছেটাচ্ছিস কেন? আমাদের ইচ্ছে হলো তাই ছেটাচ্ছি। এরা মনে হয় এখানে ছাই ছিটিয়ে আমাদের চোখ অন্ধ করে দিতে চাইছে। তবে রে, দাদা, আজ আবারও ইচ্ছে করে ভোলা আমাদের মার খাওয়ালো। আজ ভোলার এমন ব্যবস্থা করব, ভোলা সারা জীবন মনে রাখবে। কি ব্যবস্থা করবে দাদা? তবে শোন, আজ রাতে যখন ভোলা ঘুমিয়ে থাকবে তখন আমরা ওকে একটা বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসব। এই ভর সন্ধেবেলায় আজ আবারও মলাইদার বউ আমার গিন্নিকে ডাকতে এসেছিল কেন? তার মানে নিশ্চয়ই আজ রাতে দাদারা আবারও আমাকে মারবার কোনো নতুন ফোন দিয়ে এঁটেছে। ঠিক আছে দাদারা, আমিও তৈরি থাকবো। সেদিন গভীর রাতে 3 ভাই ভোলার ঘরে ঢুকে তাকে একটা বস্তায় বন্দি করে নদীর দিকে যেতে শুরু করে। এই মলয়, এই সলয়, নে নে, কেউ আসার আগে ভোলাকে চটপট জলে ফেলে দে। বলয়ের কথা মতো 2 ভাই ভোলাকে জলে ফেলে দিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। এই লালু, এই ভলু, গরুগুলো তো বাঁধা হয়ে গেছে, চল এখন ওই বটগাছটার নিচে বিশ্রাম নেই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। লালু ভলু বটগাছটার নিচে যেতেই তারা ভোলাকে নদীতে পড়ে থাকতে দেখে। এই তোরা দেখতে পাচ্ছিস ওখানে একটা লোক পড়ে আছে? হ্যাঁ তো রে, তাই তো দেখছি। দেখে মনে হচ্ছে লোকটা এখনো বেঁচে আছে। চল ওই লোকটাকে জল থেকে তুলে বটগাছটার নিচে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কে আপনি, আর এখানে কি করে এলেন? আমি ভোলা, আমি রহিমপুর গ্রামের বাসিন্দা। তবে তোমরা কারা? আমরা রাখাল, এখানে গরু চড়াতে এসেছিলাম। ওই যে গরুগুলো দেখছো সেগুলো আমাদের। গরুগুলো বেঁধে এদিকে বটগাছটার নিচে বিশ্রাম নিতেই আসছিলাম, তখনই আপনাকে নদীতে পড়ে থাকতে দেখি। ভোলা কাকা, আপনি তো বললেন না এখানে কি করে এলেন? ভোলা এবার মনে মনে ফন্দি আঁটতে শুরু করে কি করে রাখালদের বোকা বানিয়ে তাদের গরুগুলিকে চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। কি হলো কাকা, আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, বলছি। আসলে আমার তো কোনো বাড়িঘর নেই, তার উপর গত 3 দিন ধরে পেটে একদানাও অন্ন পড়েনি। তাই কাল রাতে এই নদীর পাড়েই বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎই পা পিছলে নদীতে পড়ে যাই। নদীটা খরস্রোতা হবার কারণে সারা রাত এই নদীর জলে ভাসতে ভাসতেই তোমাদের এখানে এসে পৌঁছাই। আহারে, লোকটার কি কষ্ট। ভোলা কাকা, আপনি এখানে বিশ্রাম করুন, আমরা আপনাকে বাড়ি থেকে কিছু খাবার এনে দিচ্ছি। রাখালেরা সেখান থেকে চলে যেতেই ভোলা তাদের গরুগুলিকে চুরি করে বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ গো, তুমি এই গরুগুলো কোথায় পেলে? বলছি গিন্নি, বলছি। চলো আগে ঘরের ভিতর গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই। সারা রাত অনেক পরিশ্রম হয়েছে। বলয়দা, ও বলয়দা, বাইরে এসো। এদিকে তো একটা বড় কাণ্ড হয়ে গেছে।
কি হয়েছে রে মলয়, এত হাঁপাচ্ছিস কেন? বলয়দা, আমি আজ সকালে ভোলাকে তার বাড়িতে দেখলাম। তার উপর আবার কোথা থেকে 5টা গরু নিয়ে এসেছে। তুই কি বলছিস রে মলয়? আমরা তো কালই ওকে নদীতে ভাসিয়ে দিয়ে এলাম, তাহলে ও বেঁচে ফিরল কিভাবে? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো দাদা, হ্যাঁ, আমি ঠিক দেখেছি। তুমি দেখবে, চলো। কিছুক্ষণ পর 3 ভাই ভোলার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। ভোলা, এই ভোলা, বাইরে আয়। আরে দাদা, তোমরা? তা বলো, ডাকছো কেন? কিরে ভোলা, তোকে তো আমরা নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, তুই সেখান থেকে বেঁচে ফিরলি কি করে? ও, এই জন্যে এসেছো? তবে শোনো, তোমরা আমাকে নদীতে ফেলে দেবার পর আমি নদীর তলদেশে একটা রাজার দেশে গিয়ে পৌঁছাই। তারপর সেখানকার রাজা আমায় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন আমি বলি, রাজামশাই, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার বাড়িতে কোনো গরু নেই। শুনেছি আপনি খুব দয়ালু, তাই দয়া করে যদি আমাকে 5টা গরু দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। এরপর রাজামশাই আমার কথা শুনে খুশি হয়ে আমাকে 5টা গরু দিয়ে দেন। আমিও সেই গরুগুলোকে বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ রে ভোলা, আমরা সেই রাজার কাছে গেলে আমাদের গরু দেবেন না? কেন দেবেন না? তোমরা তো 3 ভাই, তোমরা গেলে 3 পাঁচা 15টা গরু নিয়ে আসতে পারবে। তাহলে ঠিক আছে ভোলা, আজ রাতে ঠিক যেভাবে আমরা তোকে নদীতে ফেলে দিয়ে এসেছিলাম, ঠিক ওইভাবে তুইও আমাদের নদীতে ফেলে দিয়ে আসিস। ঠিক আছে দাদা, তোমরা যেটা চাও সেটাই হবে। আমিও আজ রাতে তৈরি থাকব। দাদারা, তোমরা সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত আছি। তাহলে চটপট এই বস্তাগুলোই ঢুকে পড়ো। 3 ভাই বস্তার ভিতরে ঢুকতেই ভোলা তাদের এক এক করে জলে ফেলে দেয়। কি দাদারা, আমাকে মারতে চেয়েছিলে না? এখন দেখবে কেমন মজা। মলয় বলয় সলয় দীর্ঘদিন বাড়িতে ফিরে না আসার জন্য মলয়ের বউ তার বাপের বাড়িতে চলে যায়। অপরদিকে ভোলা তার দাদার ক্ষেতের ফসল কেটে বাড়িতে নিয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় এখন থেকে সে তার দাদাদের জমিতে চাষবাস শুরু করবে।